This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সিনেমা রিলিজ করার আগে সিনেমার ট্রেলার বেরোয়, যা থেকে মোটামুটি একটা আন্দাজ পাওয়া যায় সিনেমাটার সম্পর্কে। দিলীপ ঘোষের কামব্যাকের ইনিংসটাও কি ওই সিনেমার সঙ্গে তুলনা করা যায়? যদি যায় তাহলে মঙ্গলবার দুপুরেই সল্টলেকে বিজেপি অফিসের বাইরে যে উন্মাদনাটা দেখলেন, সেটাকে কি ট্রেলার দেখা যেতে পারে? আসল সিনেমাটা তাহলে আরও জমজমাট হবে। দেখুন, দিলীপ ঘোষ গাড়ির থেকে নামলেন, বিজেপির রাজ্য দপ্তরের দিকে এক পা করে এগোলেন, আর চারপাশ থেকে তার নামে জয়ধ্বনি শুরু হয়ে গেল। সঙ্গে পাল্লা দিয়ে ধাক্কাধাক্কি, সকলে ওই রথ যেরকমভাবে সবাই চায় একটু ছুঁই, রথের দড়িটাকে একবার ছুঁতে হবে, ঠিক সেই রকম করে দিলীপ ঘোষের ছোঁয়া চাইলেন সবাই। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, আর তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি। ফাল্গুন নয়, এখনও আষাঢ় চলছে, কিন্তু এই আষাঢ়ে বৃষ্টি বাদলা মাথায় করে যারা দিলীপ ঘোষকে দেখতে এইভাবে পড়ি কি মরি করে ছুটে এসেছিলেন এবং ছুঁতে এসেছিলেন, তারা কি বাংলার বিজেপিতে দিলীপ ঘোষের কদরটা বুঝিয়ে দেওয়ার জন্যই এসেছিলেন? মাননীয় রাজ্য সভাপতি শ্রমিকদার সঙ্গে আমি কথা বলেছিলাম যে আপনি কবে থাকবেন, আপনার সঙ্গে দেখা করতে যাব, সম্মান জানাতে যাব। তো উনি আজকে 4টের সময় টাইম দিয়েছিলেন যে আমি আছি অফিসে, এবং সঙ্গে সঙ্গে এই যে কর্মীদের দেখছেন, এনারা আমাকে অনেকে ফোন করেছিলেন যে আপনি যেদিন মাননীয় রাজ্য সভাপতির সঙ্গে দেখা করতে যাবেন আমরাও যাব। তাহলে আপনারা সব এতজন গেলে এই জায়গা নেই এখানে, ওই জন্য আপনার সঙ্গে যাব। হ্যামলিনের বাঁশিওয়ালার কদর কেন জানেন? শুধু কি ওই দুর্দান্ত বাঁশি বাজাতেন সেই জন্য? বাঁশি তো অনেকেই বাজায়, কিন্তু কজন একটা গোটা শহরে ইঁদুরকে এই বাঁশির সুরে নিজের পেছন পেছন টেনে আনতে পারে বলুন তো? হ্যামলিনের বাঁশিওয়ালা এইখানেই অন্যদের থেকে আলাদা। দিলীপ ঘোষও কি বোঝালেন যে নেতাদের মধ্যে তিনি এই হ্যামলিনের বাঁশিওয়ালার মতোই একটু আলাদা? তিনি বিজেপির নবনির্বাচিত রাজ্য সভাপতির সঙ্গে দেখা করতে গেছিলেন, আর তার পেছন পেছন চলে এলেন কারা? বিজেপির কর্মী সমর্থকদের একটা বড় অংশ, যে বিজেপি কর্মীদের ভিড়ে তিনি ঢাকা পড়ে যাচ্ছেন বুঝতে পেরে পার্টি অফিসের ভেতর থেকে চেয়ারের ব্যবস্থা করতে হলো, এবং দিলীপ ঘোষ সেই চেয়ারে উঠে বক্তব্য শেষ করলেন। দিলীপ ঘোষ চেয়ারে উঠলেন কেন? শুধু কি যারা তার সঙ্গে দেখা করতে এসেছিলেন তারা যাতে প্রত্যেকে তার দর্শক পান, দেখতে পান তাকে, শুধুমাত্র সেই জন্য? নাকি নিজে চেয়ারে উঠে উচ্চতাটা একটু বাড়িয়ে নিয়ে এই সল্টলেকে বিজেপির রাজ্য দপ্তরের ভেতরে বসা নতুন রাজ্য সভাপতিকে কোনো প্রচ্ছন্ন বার্তা দিয়ে দিলেন? দিলীপ ঘোষ কী বোঝালেন? তাকে ঝাঁকের কই ভাবাটা ঠিক নয়, তিনি আলাদা। ভিড়ের মধ্যেও তার জায়গাটা একটু ওপরে, একটু উঁচুতে। দেখুন, তিনি দলের প্রাক্তন রাজ্য সভাপতি, তার আমলেই বিজেপি পায়ের তলায় মাটি শক্ত করেছে বাংলায়, তাই তাকে একটু আলাদা কদর করতে হবে। সেটাই কি দিলীপ ঘোষ বোঝালেন? নাকি বোঝালেন রাজ্য সংগঠনে তার কোনো পদ থাকুক চাই না থাকুক কিচ্ছু এসে যায় না, তিনি নিজেই নিজের জন্য চেয়ারের ব্যবস্থা করে নিতে পারেন? অর্থাৎ দিলীপ ঘোষ ইজ ইকুয়াল টু চেয়ার ইজ ইকুয়াল টু ভিড়। এটা যদি একটা সরল সমীকরণ হয় তাহলে এর একটা ব্যাক ক্যালকুলেশনও থাকতে পারে। দিলীপ ঘোষ মাইনাস চেয়ার মাইনাস
ভিড়, মানে দিলীপ ঘোষকে বাদ দেওয়া মানে এই ভিড়টাকেও বাদ দেওয়া। এটা বুঝতে পেরেছিলেন বলে কি শ্রমিক ভট্টাচার্য নিজে রাজ্য সভাপতির চেয়ারটা পাওয়ার পর দিলীপ ঘোষের মতো একজন প্রাক্তন সভাপতিকে তার ঋত গৌরবটাও ফিরিয়ে দেওয়ার জন্য এতটা সচেষ্ট হলেন। নতুন বিজেপি রাজ্য সভাপতি এই কয়েকদিনে দু একটা নতুন নিয়ম চালু করেছেন, সেগুলো মোটামুটি আপনারা জেনেও গেছেন, আমরা আলোচনাও করেছি। ওই দলের নেতাদের কাছে বার্তা দিয়েছেন যে প্রচারের জন্য ব্যক্তির মুখ নয়, দলের প্রতীককেই গুরুত্ব দিতে হবে। বলে দিয়েছেন যে কাউকে সন্দেহের বশে অন্য দলের ঘনিষ্ঠ বলে দেগে দেওয়া যাবে না, সরিয়ে রাখা যাবে না। যার হাতে বিজেপির পতাকা আছে তাকেই বিজেপির কর্মী বলে স্বীকৃতি দিতে হবে এবং কাজে লাগাতে হবে। এবার ওই বলে না, তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতি, সেই কৌশলেই কি দিলীপ ঘোষকে ডেকে তার শক্তি ফিরিয়ে দিল রাজ্য বিজেপি নেতৃত্ব। বিজেপিতে রাজ্য সভাপতি পরিবর্তন ছাড়াও আর কিছু বিষয় যে পাল্টেছে অথবা পাল্টাচ্ছে সেটা তো খড়গপুরের প্রাক্তন সাংসদও বুঝিয়ে দিচ্ছেন। পার্টি যখন ক্ষমতার কাছাকাছি আসে বহু লোক এসে যায়, সবাই আদর্শ নিয়ে আসে এরকম নয়, বিভিন্ন উদ্দেশ্য নিয়ে আসে। লক্ষ্য রেখে পার্টিকে এগোতে হবে, নিতে হবে সবাইকে যোগ্যতা অনুযায়ী, তার ক্ষমতা অনুযায়ী তাকে কাজ দিতে হবে, সাফল্যের জন্য সবাইকে লাগাতে হবে, পরিবেশটা পজিটিভ তৈরি করতে হবে। আমার মনে হয় সেটা হয়ে যাবে। এবার কেউ বলতে পারো কারোর সঙ্গে আমি ডিপ্রাইভ করেছি, কাউকে অসম্মান করেছি, কাউকে অধিকার থেকে বঞ্চিত করেছি, পুরনো হোক আর নতুন হোক। দিলীপ ঘোষ বল, দিলীপ ঘোষ যখন মনে হয়েছে পার্টি আমাকে গুরুত্ব দিচ্ছে না, আমি সরে গেছি। আপনারা দেখেছেন কোনো রাজনৈতিক প্রোগ্রামে? আজ নয়, 21 সাল থেকে এটা শুরু হয়েছে। আমি ধীরে ধীরে নতুনদের জায়গা দিয়ে পুরনোদের সঙ্গে আছি। যখন আমাকে ডাকা হয়েছে আমি গেছি, আবার যখন ডাকা হবে যাব, নাহলে দূরের থেকে পার্টির সেবা করব। একসঙ্গে কতগুলো বার্তা দিলেন দিলীপ ঘোষ, ভাবুন তো। প্রত্যেকটা বার্তা কিন্তু বেশ হেভিওয়েট বার্তা, একদম দলকে নাড়িয়ে দেওয়ার মতো। প্রথমত, কোনো দল যখন ক্ষমতার কাছাকাছি চলে আসে তখন অনেকে সেই দলে ভিড়তে চায়, বললেন তো তিনি। 2019 সালে লোকসভা ভোটে বিজেপি যখন 18টা সিট জিতেছিল, তারপরেই তো বাংলার বিজেপি নেতারা ভাবতে শুরু করেছেন যে হয়ে গেল প্রায়। 2021-এ তারাই ক্ষমতায় চলে এসছেন আর কি। মানে লোকসভার 18টা আসন এসে গেছে, মানে বিধানসভার দরজায় কড়া নাড়া শুরু হয়ে গেছে। এই ধারণা যখন রাজ্যের বিজেপির অন্দরে ঘুরপাক খাচ্ছে, তখনই তো শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিয়েছিলেন। দিলীপ ঘোষ কি নাম না করে তাকে উদ্দেশ্য করে কোনো বার্তা দিলেন? দেখুন, এটা কিন্তু অনেকেই বলছিলেন যে এই নতুন রাজ্য সভাপতি নির্বাচনের পেছনেও শুভেন্দু অধিকারীর একটা ভূমিকা রয়েছে। এবার সেইটাতে কান দিয়েই কি এরকম একটা বার্তা দেওয়া, যে বার্তার পরিপ্রেক্ষিতে হয়তো কোথাও গিয়ে যোগ বিয়োগ অনেক কিছু হয়ে যেতে পারে, কোনো তৈরি সম্পর্ক ভেঙে দেওয়ার একটা ইঙ্গিত থাকতে পারে। মানে এটা বেশ হেভিওয়েট ধাক্কা, তো কোন ধাক্কায় কোন জোর খুলে যাবে কেউ বলতে পারবে না। সুতরাং কাকে কী বার্তা দিলেন এটা সহজে যেরকম বলা যাবে না, তেমনই বলা যাবে না দিলীপ ঘোষ সুকান্ত মজুমদারকেও কোনো বার্তা দিতে চাইলেন কিনা। তিনি তো একদম সুনির্দিষ্ট করে 2021 সালের কথাটা উল্লেখ করেছে। ওই 2021 সাল থেকেই যে তিনি রাজ্য বিজেপিতে প্রাপ্য গুরুত্ব পাচ্ছিলেন না, তাকে ঠেলে সরিয়ে দেওয়া হচ্ছিল, এবং তিনিও যেখানে তিনি অপাঙ্ক্তেও সেখানে নিজেকে সরিয়ে নিচ্ছিলেন, আস্তে আস্তে নতুনদের জায়গা ছেড়ে দিচ্ছিলেন। এটা তো দিলীপ ঘোষ নিজেই বুঝিয়ে দিলেন। যেটা বোঝাননি সেটা হলো তার গুরুত্ব কমে যাওয়ার পেছনে সুকান্ত মজুমদারের কোনো ভূমিকা ছিল কি ছিল না। কারণ 2021-এই তো দিলীপ ঘোষের জমানা শেষ হয়ে বিজেপির রাজ্য কমিটিতে সুকান্ত মজুমদারের যুগ শুরু হয়। এটা তো দ্বিতীয় পয়েন্ট। এবার আছি তৃতীয় পয়েন্টে, তৃতীয় কথায়। দিলীপ ঘোষ কি বোঝালেন? সুকান্ত মজুমদারের হাত থেকে রাজ্য বিজেপির দায়িত্ব চলে যাওয়ার পর তাদের দল আবার পুরনো জায়গায় ফিরে যাচ্ছে, এটাই কি তিনি বোঝাতে চাইলেন? নাহলে কেন বলবেন ফের রাজ্য বিজেপিতে পজিটিভ পরিবেশটা ফিরে আসবে? পরিবেশ যদি নেগেটিভই না হয়ে থাকে তাহলে পজিটিভ হওয়ার দরকার কি? এবং তার থেকেও বড় কথা, কোন পরিস্থিতিতে দিলীপ ঘোষের এই উপলব্ধিগুলো হলো? আর যাই হোক, বিষয়টা তো আদি নব্যের নয়, কারণ শ্রমিক ভট্টাচার্য নতুন সভাপতি, তিনি আর যাই হোক নব্য বিজেপি তো নন। তিনি সেই ঘরানা থেকেই উঠে এসছেন যে ঘরানায় দিলীপ ঘোষ দীক্ষিত। দুজনেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের
পুরনো লোক, সঙ্গের অনেক গভীরে দুজনের শিকড়। এবার এদের একজনের গায়ে টান লাগলে আরএসএসে টান পড়বেই। ফলে কোনোভাবেই দিলীপ ঘোষের কথায় আদি নব্যের দ্বন্দ্বের গন্ধ খুঁজতে যাওয়াটা বোধহয় ঠিক হবে না। সেক্ষেত্রে জানতে হবে কোন পরিস্থিতিতে হঠাৎ চারপাশটা এরকম দিলীপময় হয়ে উঠল। তাহলে কি দিলীপ ঘোষ বিজেপি ছাড়তে পারেন, তৃণমূলে যোগ দিতে পারেন, আগামী 21শে জুলাই ওই তৃণমূলের ওই শহীদ দিবসের মঞ্চে এই ব্যাপারটা চুকে বুকে যেতে পারে। এই সম্ভাবনাটা তৈরি হয়েছিল বলেই দিলীপ ঘোষকে ফের গুরুত্ব দিতে শুরু করলো বিজেপি, তার গুরুত্ব আবার বাড়াতে শুরু করলো। মানে সেই অর্থে দিলীপ ঘোষ কি ঘাড় ধরে বোঝালেন তার গুরুত্ব কতটা, বোঝালেন তিনি থাকলে কতটা লাভ আর গেলে কতটা ক্ষতি। এই যোগ বিয়োগ করে যোগফলটা বা শেষ পর্যন্ত যে অঙ্কের ফলাফলটা, সেটা কি বিজেপি নেতৃত্বকে বুঝিয়ে দিতে সক্ষম হচ্ছেন দিলীপ ঘোষ? তারা তো ধরতে হবে বিজেপি নেতৃত্ব ওই কিসে লাভ কিসে ক্ষতি সব যোগ বিয়োগ করে বুঝে গেছেন, দিলীপকে হারানোটা ক্ষতি। আমার সেই বন্ধুরা খুব কষ্টের মধ্যে আছেন এখন, যারা আমাকে টিএমসিতে পাঠিয়ে দিচ্ছেন, যারা নতুন পার্টি করে নাম দিয়ে আমার নামে চালিয়ে দিচ্ছেন, এখন তাদের আবার কাল থেকে কি গল্প হয় দেখি। জাগতে রহো আদি বিজেপি, জাগতে রহো। ফলে যারা পরে এসে আমাদের দলটা হাইজ্যাক করেছে তাদের হাত থেকে আদি বিজেপিদের স্বাধীনতা সংগ্রাম চালিয়ে রাখতে হবে। পার্টির মিটিং আমাকে চেয়ারই দেওয়া হতো না, আমি তো কাজ করেছি, আমি পার্টি ছেড়ে চলে যাইনি। যারা আমাকে পার্টি ছাড়াতে চেয়েছিল অনেকজন, তারা খুব চেষ্টা করেছিল, দিলীপ ঘোষ ছাড়বে কোনো বলেনি। এখন দেখার বিষয় দিলীপবাবু আবার ওনার পুরনো কোনো সর্বভারতীয় পদ সেটা আবার ফিরে পান কিনা। দিলীপবাবুর মতন একজন অভিজ্ঞ নেতৃত্ব, এবং যেখানে মাননীয় রাজ্য সভাপতি পরিষ্কারভাবে তিনি বলেছেন যে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতার থেকে সরাতে প্রত্যেককে তার স্ব জায়গায় তাদেরকে ব্যবহার করা হবে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে ওনার মতন একজন নেতা তিনি সামনের সারিতে কাজ করবেন, এর মধ্যে অসুবিধে কোথায় আছে? বিজেপিতেই আছেন এবং থাকবেন, সন্দেহ আছে নাকি? দিলীপ ঘোষ বলেছেন যে তার তৃণমূলে যাওয়া নিয়ে যাই রটুক না কেন সেটা সম্পূর্ণ রটনা, এর মধ্যে ঘটনা কিচ্ছু নেই। সত্যি কি তাই? দেখুন, দিলীপ ঘোষ যা যা বলছেন সেগুলো যদি একবার রিওয়াইন্ড করে আরেকবার মনে করেন, তিনি দলে আছেন, দলের জন্য লড়বেন, দলে তার কতটা গুরুত্ব, তাকে তার দলের সমর্থকরা কতটা ভালোবাসেন, এবং দলের জন্য তিনি ভবিষ্যতেও কি করবেন, নিজেকে উজাড় করে দেবেন কোন পরিপ্রেক্ষিতে, নতুন সভাপতির পাশে কতটা থাকবেন, মানে এরকম পজিটিভ কথা অনেক বলেছেন দিলীপ ঘোষ। কিন্তু তার ফাঁকে ফাঁকে যেগুলো বলেছেন সেটা লক্ষ্য যিনিই হন, বর্তমান সভাপতি, অতীত সভাপতি বা দলের অন্য কোনো হেভিওয়েট নেতা, আসলে তো দলের ওপরেই সেটা ধাক্কা হয়ে আসছে। এই যা যা ধাক্কা মেরেছেন তাতে কিন্তু ভেতরে ভেতরে দলের একটা নাড়াচাড়া পড়ে যাওয়ার কথা, জানেন তো। তাতে ওই বললাম কোন জোর যে খুলে যাবে নতুন কোন জোর লাগাতে গিয়ে সেটা কিন্তু বলা যাচ্ছে না। এবার সেই জোর খোলার জোর লাগাগুলোর যোগ এবং বিয়োগ করে কি যে দাঁড়াবে সেটা তো ভবিষ্যতে বোঝা যাবে। দিলীপ ঘোষ আপাতত দিল্লিতে আছেন, নিজের উদ্যোগেই নাকি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কয়েকজনের সঙ্গে দেখা করতে গেছেন। দেখা করার উদ্দেশ্য কি? কেউ কেউ বলছেন বিধানসভা ভোটের টিকিট নিশ্চিত করা। এটা নিয়ে তো আলাদা করে তাকে তদবির করতে হবে মনে হয় না। কেউ কেউ বলছেন কেন্দ্রীয় সংগঠনে ফের নিজের জায়গা পাকা করা। শুনলেন তো কুণাল ঘোষের কথা, বা সেটাতেও দিলীপ ঘোষ এই মুহূর্তে তদবির করে কিছু করছেন বলে তো মনে হয় না। কারণ সেই জায়গাটায় তিনি নিজেকে এই মুহূর্তে এক্সপোজ করে দেবেন না যে তিনি ফিরে এসেই নিজে লালায়িত হয়ে নিজে দেখা করে তদবির করে মানে মরিয়া হয়ে গেছেন একটা পথ পেতে। বিষয়টা বাস্তব হলেও সেটা প্রকাশ্যে তিনি কখনোই বুঝতে দেবেন না এভাবে। তাহলে তিনি গেলেন কেন? তাকে কি তলায় তলায় ডেকে পাঠানো হয়েছে, নাকি তিনি জাস্ট জল মাপতে গেছে? এটা হতে পারে, দুটোই হতে পারে। দেখুন, গতকাল রাজ্য সভাপতির সঙ্গে দেখা করতে যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় যে এনআরসি বিরোধিতায় পোস্টটা করেছিলেন সেই পোস্টের কমেন্ট বক্সে গিয়ে কড়া মন্তব্য করে এসেছিলেন দিলীপ ঘোষ।
কিন্তু তার আগে কি করেছিলেন সেগুলো কি ভুলে গেলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি? দিলীপ ঘোষ নিজেই 21শে জুলাই নিয়ে মন্তব্য করে যাবতীয় জল্পনা উস্কে দিয়েছিলেন, বলেছিলেন তিনি কি করবেন না সেটা 21শে জুলাই স্পষ্ট হবে। তার আগে কি করেছিলেন? আচমকা দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনে চলে গেছিলেন। যে জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে হওয়ার কথা ছিল তৃণমূল বনাম বিজেপি, তিনি সেখানে চলে যাওয়ায় সস্ত্রীক চলে গেছিলেন। গোটা বিষয়টা তাতে কী দাঁড়ালো? বিজেপি বনাম বিজেপি। রাজ্য বিজেপির কোনো নেতাই দিলীপ ঘোষের এই দীঘার জগন্নাথ মন্দির দর্শনকে তো সমর্থন করতে পারেননি। দিলীপ ঘোষ তার নিজস্ব যুক্তি ছিল, আমার সঙ্গে কথাবার্তা অনুষ্ঠানে এসে তিনি বুঝিয়ে দিয়েছিলেন যে এটা বিজেপি ভুল করছে, গোটা বিষয়টাকে একটা মন্দির, একটা ধর্ম সংক্রান্ত বিষয়কে তাতে ওয়াক ওভার দিয়ে দিচ্ছে তৃণমূলকে। তাই তিনি গিয়ে বিজেপির হাতটা ছুঁয়ে দিলেন। এই যে বিতর্ক, এই বিতর্কের মধ্য দিয়ে হলেও বিজেপি ঢুকতে পারলো এই গোটা বিষয়টায়। মানে সবসময় তিনি বিজেপির ভালো চান, এটা বোঝাতে চেয়েছিলেন তখন। এবার এটাই যদি তার স্টাইল হয়ে থাকে, তাহলে এই এখনও যে কথাগুলো বলছেন আর কীভাবে কে বেনজল হয়ে ঢুকেছেন, কে তাকে সম্মান দেননি, কে তাকে ঠেলে দূরে সরিয়ে দিয়েছিলেন বাংলার বিজেপিকে এত সাফল্য এনে দেওয়ার পরেও। মানে এই যে বিভিন্ন টার্গেটেড মিসাইলগুলো ছাড়া সেগুলো, তাহলে তার আরেকটাই ওরকম নিজস্ব স্ট্র্যাটেজি। হয়তো এগুলো সব কিছুর মাধ্যমেই তিনি বিজেপির একটা শুদ্ধিকরণ চাইছেন। হয়তো বোঝাতে চাইছেন এদের আসলে এই বেনজলদের আসলে তিনি বার করে দিয়ে যে শূন্যতাটা তৈরি হবে সেটা ঢেকে দেওয়ার পক্ষে তিনি একাই যথেষ্ট। এটা অনেক কিছু হতে পারে, কিন্তু এই সব কটাকে একটার পর একটা মালার মতো মানে যদি গেঁথে নেন, তাহলে দিলীপ ঘোষের দলবদলের জল্পনাটা আপনি কিন্তু একটা মালার আকারেই দেখতে পাবেন, যথেষ্ট শক্তপোক্তভাবে গাঁথা মালা। আপাতত নয় সেই জল্পনা বিজেপির দিলীপ তোষণে ধামাচাপা পড়েছে, কিন্তু আরেকটা জল্পনা সেটাও কি শুরু হয়ে গেল না? জল্পনা চলছে বিজেপি কি হঠাৎ করে মুসলিম তোষণে বিশ্বাসী হয়ে উঠেছে? তাহলে তো এই পরপর তোষণ সিরিজগুলো যদি দেখতে হয়, তাহলে তো আপনাদের আবার মনে হবে বিজেপি কি তাহলে তোষণের রাজনীতিতে বিশ্বাস করে? যে অভিযোগটা তারা এতদিন পর্যন্ত তৃণমূলের দিকে দেখে দিয়ে এসছে, তারা কি নিজেরাও সেই একই দোষে দুষ্ট হয়ে যাচ্ছে? শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি পদে বসেই মাস্টার স্ট্রোক দিয়েছেন। বিজেপির চেনা ভাবমূর্তি বদলে বার্তা দিয়েছেন মুসলিমদের। প্রশ্ন উঠেছে, তবে কি মুসলিম ভোট প্রত্যাশী হয়ে উঠছে বিজেপি? শুভেন্দু অধিকারী বরাবর এর উল্টো অবস্থানে নিয়েছেন। তাই শুভেন্দু শ্রমিক ভিন্ন মত, সেই আলোচনাও শুরু হয়ে যায়। এই আলোচনা যখন চতুর্দিকে, তখনই খানিকটা সুর নরম করে মঙ্গলবার বিরোধী দলনেতা বলেছেন, जहां मुस्लिम बहुल ब्रूथ है वहां ये लोग मोदी जी का विकास का काम का फायदा लेता है, वोट नहीं लेता है। মুসলিম অধ্যুষিত অঞ্চলে তৃণমূলে যাতে ভোট না পায় তার জন্য করণীয় কি, সেই নকশাও তুলে ধরেছেন শুভেন্দু অধিকারী। পুলিশকে সরিয়ে দিন। আমি আপনাকে বলছি, বিজেপি হয়তো মুসলিম এলাকায় জিততে পারবে না, তৃণমূল জিতবে না, সাফ হয়ে যাবে। আমি আপনাকে বলছি, মুসলিম এলাকার গরিবরাও ভীষণভাবে ক্ষিপ্ত। বিজেপি জিততে পারবে না, তৃণমূলও জিতবে না, তাহলে জিতবে কে? রইল বাকি সিপিআইএম এবং কংগ্রেস। 2023 সালের সাগরদিঘি উপনির্বাচনের কথা মনে করিয়ে দিচ্ছে রাজনৈতিক মহল। 64% সংখ্যালঘু ভোট সাগরদিঘিতে। ভোটের আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, 1 মাস আগে এখানে সভা করে বিজেপির বিরোধী দল নেতা বলেছে যে সনাতনী হিন্দু বুথগুলোতে বিজেপি যাতে জেতে সেটা তো আমি করব, কিন্তু সংখ্যালঘু বুথে যাতে জোড়া ফুল না ফোটে তার ব্যবস্থাও আমি করে এসেছি। শুভেন্দুর ভাষণের অডিওও শুনিয়েছিলেন অভিষেক। আমি বলছি না, শুনবেন। পরে দেখা যায় উপনির্বাচনে তৃণমূল জেতেনি, জিতেছেন কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। ভোটের ফল বেরোনোর পর শুভেন্দু বলেছিলেন, সংখ্যালঘু এলাকাতে আমরা জিতবো কিনা জানি না, সাগরদিঘির মতো তৃণমূল জিতবে না, এটাও বলে দিলাম।
এবারও কি মুসলিম অধ্যুষিত অঞ্চলে বাম কংগ্রেসের দিকেই তাকিয়ে শুভেন্দু? 26-এর ভোটে সাগরদিঘি মডেল চাইছেন বিরোধী দলনেতা। মুসলিম ভোট বাম কংগ্রেসের বাক্সে গেলে নিশ্চিতভাবেই বিজেপির লাভ, যে ছবিটা 2024-এর লোকসভা নির্বাচনেও দেখেছে বাংলা। মালদা উত্তরে কংগ্রেস প্রার্থী 3,84,000 ভোট কাটায় জয়ী হয় বিজেপি। মালদা দক্ষিণে 5,70,000 ভোট পেয়ে জয়ী কংগ্রেস। রায়গঞ্জে কংগ্রেস প্রার্থী 2,63,000 ভোট কাটায় জয়ী হয়েছে বিজেপি। আর বালুরঘাটে বাম প্রার্থী 54,000 ভোট কাটায় জয়ী হয়েছে বিজেপি। 2026-এ মুসলিম অধ্যুষিত কেন্দ্রে এই সব কিছুর পুনরাবৃত্তি হলে নিশ্চিতভাবেই ঘাসফুলের প্রত্যাবর্তনের পথ কণ্টকিত হবে। এই অঙ্কই কি কষছে বিজেপি? কিন্তু অঙ্ক কি এতটাই সহজ? আচ্ছা, অঙ্ক কি কঠিন নাকি সহজ? হিসেব মিলল নাকি মিলল না, এবার সেটা তো 2026-এ ভোটের ফল বেরোলে তারপর বোঝা যাবে। কিন্তু আপাতত যেটা মনে হচ্ছে, যেটা না বললেই নয়, সেটা তো হচ্ছে শুভেন্দু অধিকারীর মতো বিজেপির নেতারা তারা সব কিছুই কীরকম বলে বলে মিলিয়ে দিতে পারেন। অন্তত মুসলিম সংক্রান্ত বিষয়ে শুভেন্দু অধিকারীর কথাগুলো এরকমভাবেই মিলে যায়। এবার দেখুন, সেটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তিনি মঞ্চে দাঁড়িয়ে তার বক্তব্য শুনিয়ে দেখিয়ে দিয়েছেন। এবারে কিভাবে মিলিয়েছেন, তাতে গোঁজা মিল আছে কিনা সে আমরা জানি না, মিলে তো গেছে। এবার সেই বক্তব্য যদি বিশ্বাস করতে হয়, তাহলে তো এখন যে কথাগুলো বলছেন সেই কথাগুলোও তো সত্যি বলে ধরতে হবে। শুনলেন তো, যদি পুলিশ সরিয়ে দেওয়া হয় তাহলে মুসলিম অধ্যুষিত অঞ্চলে বিজেপি যদি নাও জেতে, কিন্তু তৃণমূলও জিতবে না। একই কথা তো সাগরদিঘিতেও বলেছিলেন, একই বক্তব্য ফিরিয়ে এনেছেন। এটা কারণ কি? তাহলে তিনি কি অঙ্কটা একটু একটু করে বদলাচ্ছেন? দেখুন, একদিকে মনে হচ্ছে যে বিজেপি মুসলিম ভোট নিতে মরিয়া হয়ে উঠেছে, মানে নিতে মানে দিতেও, এভাবেও দেখতে পারেন। এতদিনে বোধহয় বিজেপির নেতারা বুঝতে পেরেছেন যে শুধু হিন্দু ভোটের ওপর নির্ভর করে থাকলে হবে না। তারা হিসেব করেছিলেন কি, হিন্দু ভোট যা তারা পেয়েছেন তারপরেও আর 5% বাড়তি পেতে হবে, তাহলেই তারা রাজ্যে ক্ষমতায় চলে আসবেন। এবার এই অবস্থান থেকে সম্ভবত সরে আসার প্রশ্নই নেই, কারণ এটা একদম অঙ্কের হিসেব, এটাতে খুব একটা বললেই। কিন্তু বাস্তবে কি অঙ্কের হিসেবটা মেলে? সেখানে কি আরও বেশ কিছু আনসিন ফ্যাক্টর, যেগুলো চোখে দেখা যায়, এরকম কিছু বিষয় থেকে যায় যেগুলো অঙ্কের মধ্যে ঢুকে পড়ে অঙ্কটার হিসেব নিকেশগুলো বদলে দেয়। মানে ধরুন, প্রথম হিসেবটাই তো খুব স্পষ্ট। এতদিন পর্যন্ত যা ভোট পেয়ে এসছে, মানে 24-এর লোকসভা ভোটে, সেটাও পুরোটা ধরে রাখতে হবে, তারপর আরও 5% আনতে হবে। এবার হতেই পারে যে এমন কিছু ভালো ফল তো, মানে যেটা তারা ভেবেছিল সেই ভালো ফল তো বিজেপি করেনি, কিন্তু যে ভোটটা তারা পেয়েছিলেন সেটাও খুব খারাপ নয়। এই ভোটটাকে ধরে রাখা, এটা কিন্তু একটা কঠিন কাজ। তারপরে আরও 5%, এটা বাস্তবে কি কঠিন বলে মনে হচ্ছে শুভেন্দু অধিকারীদের। তাই কি শুধু হিন্দু ভোট আরও বেশি করে নিজেদের দিকে টানার ওপরেই শুধুমাত্র তারা মনোনিবেশ করছেন না, এই টানার অঙ্কটা যাতে কমিয়ে আনা যায় সেদিকেও তাকাচ্ছেন। এবার এই টানাটা, মানে এই ধরুন 5%, এটার কম হলেও তাদের মানে যেটা হিসেব, সেই হিসেবটা মিলে যাবে। কখন মিলবে? যদি অন্যদের ভোট আরেকটু কমে যায়। তাহলে একই সঙ্গে নিজেদের যেটুকুনি আসছে আসুক, ওই 5% নিজেদের ভোটটা ধরে রেখে তারপর উল্টো দিকের ভোট কমিয়ে দেওয়া, এই দিকেই কি নজর দিচ্ছেন? সেই জন্যই এত মুসলিম ভোট সংক্রান্ত কথাবার্তা বলতে শুরু করেছেন বিজেপি নেতারা। তৃণমূলের শক্তি কমবে তাতে। তৃণমূলের শক্তি তো এই সংখ্যালঘু ভোট, সেই সংখ্যালঘু ভোট তৃণমূল থেকে ভাঙানোর চেষ্টা যদি বিজেপি করে, তাহলে তো তাদের পরোক্ষে সুবিধা হবেই। তৃণমূলের ভোট যদি কমে, সেই ভোট যদি বাম বা কংগ্রেসের বাক্সে যায়, তাহলে সরাসরি বিজেপির লাভ। এই অঙ্কটাই তো কোশ্চেন। আর সেই জন্যই তো শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, এরা যে যা মন্তব্য করেছেন গত কয়েকদিনে, একবার বিশ্লেষণ করে দেখুন, এই লাভ ক্ষতির অঙ্কটা তাদের মাথায় ঘুরছে। তারা যেরকম জ্যোতি বসুর প্রশংসা করেছেন, এর মাধ্যমে যেরকম বাম ভোটারদের তুষ্ট করার চেষ্টা করেছেন,
এটার ক্ষেত্রে তাদের অঙ্ক কি? ওই যে 5% বাড়তি হিন্দু ভোট আনতে হবে, তার মধ্যে অনেকেই তো বাম ভোটার রয়েছেন, সুতরাং ওই বাম ভোটটাকে রামে আনতে হবে, ওই জন্য মুখে জ্যোতি নাম। আর তেমনি মুসলিম ভোটটা বামেদের বাক্সে ফেলার চেষ্টা করছেন। ওই শুনলেন পুলিশটাকে সরিয়ে নিন, হ্যাঁ ওই একটা ফ্যাক্টর রেখে দিয়েছেন, কিন্তু তাও পুলিশকে সরিয়ে নিন, তাহলে বিজেপি যদি নাও জেতে, নিজেরাই যখন নাও যেতে বলছেন মানে জিতবেন না, এটা তারা জানেন, কিন্তু তৃণমূলও জিতবে না, তাহলে জিতবে বাম বা কংগ্রেস। এবার যে বাম বা কংগ্রেসের বাক্সে এই মুসলিম ভোটটা গিয়ে পড়বে, এবার কেউ ভাবতে পারেন যে তারা যদি মুসলিম ভোটও পেয়ে যায় তাহলে তো তাদের আবার শক্তিশালী হয়ে ওঠার একটা সম্ভাবনা আছে। তাহলে তাদের জন্যই আগের জ্যোতি ফ্যাক্টরটা একটু খেয়াল করে দেখুন। জ্যোতি বসুর নাম করে তারা তো আগেই বামেদের ভোটটাকে বার করে নেওয়ার চেষ্টা করে ফেলেছেন, রামে আনার চেষ্টা করে ফেলেছেন। সুতরাং তারা একদিকে মনে করছেন যে এমনিতে তো 5-6% এবং তার ভিত্তিতে সংখ্যার বিচারে 0, সুতরাং তারপর যদি যে বাড়তি মুসলিম ভোটটা তারা তৃণমূল থেকে তুলে নিয়ে এসে বামেদের বাক্সে ফেলার চেষ্টা করছেন, সেটা যদি তারা আবার জ্যোতি বসুর মতো নেতার নাম ঠাম করে সুখ্যাতি করে নিজেদের রামের বাক্সে নিয়ে চলে আসতে পারে, তাহলে আলটিমেটলি তো বামেরা যেখানে ছিল সেখানেই থাকবে, মাঝখান থেকে তাদের লাভের লাভ হয়ে যাবে, কারণ তারা বাড়বেন, তৃণমূল কমবে। অঙ্কটা বুঝলেন? এবার ধরুন এটা দেখে আপনাদের আরও সহজ করে যদি বোঝাতে হয়, তাহলে এটা দেখে আমার মনে পড়ে যাচ্ছে একটা চৌবাচ্চার অঙ্কের কথা, সেই ছোটোবেলা যেগুলো পড়েছিলাম। একবার ভাবুন, এক্ষেত্রে বামেদের ভোট ব্যাংক হচ্ছে এই চৌবাচ্চাটা। এবার ধরে নিন সেই চৌবাচ্চায় 2টো নল লাগিয়ে দিয়েছে বিজেপি, একটা নল দিয়ে মুসলিম ভোট বামেদের ভোট চৌবাচ্চায় ঢোকানোর চেষ্টা করছেন, মানে ঢুকিয়ে দিচ্ছেন ধরুন, আর উল্টো দিকে আরেকটা নল দিয়ে বামেদের ভোটটা আবার তারা বিজেপিতে টেনে নিচ্ছেন। সারাক্ষণ যদি এই সিস্টেমটা চলতে থাকে তাহলে যেটা বললাম তাই হবে, বামেরা যে তিমিরে ছিল সেই তিমিরেই থাকবে, হয়তো শূন্যই থাকবে, মাঝখান থেকে বিজেপি উপরে উঠে তৃণমূলের কমে যাওয়া ভোটের সুবাদে হয়তো রাজ্যে শাসন ক্ষমতায় চলে আসবে, এই অঙ্ক। এবার এই ভোট ট্রান্সফারের সিস্টেমটা বিজেপি কেন করতে চাইছে? দুটো, মানে করতে চাইছে তো তখনই যখন তার এটা সম্ভাবনা দেখেছে। সম্ভাবনাটা কেন দেখেছে? ওই নদিয়ার কালীগঞ্জের উপনির্বাচনে তৃণমূল জেতার পর ওই বিজয় মিছিল থেকে ছোড়া বোমায় তামান্না খাতুনের মতো সংখ্যালঘু শিশুর মৃত্যু যে সংখ্যালঘুদের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি করতে পেরেছে, এটা তারা অঙ্ক কষেছেন। আর তেমনই সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো সংখ্যালঘু নেতা প্রকাশ্যেই বিভিন্ন কারণে তৃণমূলের প্রতি যে অনাস্থা প্রকাশ করে ফেলছিলেন, বিভিন্ন সময়ে হুমায়ুন কবির যে বিভিন্ন বক্তব্য রেখে ফেলছিলেন, এইগুলোকে তারা কোথাও গিয়ে আস্তে আস্তে যোগ করতে শুরু করেছে। এবার ধরুন ফুরফুরা শরীফের তহা সিদ্দিকি, তার বিরূপ মন্তব্য আছে, বা ধরুন ওই কাসেম সিদ্দিকিকে দলে নিয়ে এসে সেখানে তাকে একটা রাজ্য সাধারণ সম্পাদকের পদ দিয়ে দেওয়া, এর পরিপ্রেক্ষিতে শওকত মোল্লার বক্তব্য, হুমায়ুন কবিরের বক্তব্য, তহার ক্ষোভ, এই সব কিছুর অঙ্কগুলো, এবং তার সাথে ওই যেভাবে সিদ্দিকুল্লাহ চৌধুরী নিজের বিধানসভা কেন্দ্র মন্তেশ্বরে আক্রান্ত হওয়ার পর বলেই ফেলেছিলেন যে তৃণমূলের সংসর্গ তিনি ত্যাগ করতে পারেন, রাতারাতি সেই ক্ষোভ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ফিরহাদ হাকিম জল ঢেলেছেন অবশ্য, কিন্তু সংখ্যালঘুদের মনের ক্ষতস্থান তাতে ঢাকা পড়েনি বলেই তো বিজেপি মনে করছে। সেটা ক্ষতর যদি তারা খোঁজ পেয়েই থাকে, সেটা রাজনীতির নিয়ম অনুযায়ী আরও খুঁচিয়ে দেওয়ার চেষ্টা করছে তারা। তাহলে বুঝতে পারছেন, যদি কেউ এই কাজগুলো করে তাহলে রাজনৈতিক হিসেব নিকেশ পাল্টে দেওয়ার উদ্দেশ্য নিয়েই করবে, এতে তো কোনো সন্দেহ নেই। এবার এই অঙ্কটা যদি সব ঠিকঠাক চলে তাহলেই কিন্তু বিজেপির লাভ, ঠিকঠাক না চললে তাহলে বুঝতে হবে যে অঙ্কটা ঠিক ছিল, কিন্তু ঠিক সময় ঠিক ফর্মুলাটা ঠিকভাবে ব্যবহার করাটা এখনও বিজেপির রাজ্য নেতৃত্ব এখনো ঠিকভাবে রপ্ত করে উঠতে পারেন। সংখ্যালঘু আর সংখ্যাগুরু মানুষকে খালি ভাগ করে দিয়ে এই লড়াইটা, এটা একটা অসভ্যতা। বাংলা বাঁচাতে তৃণমূলকে হাঁটাবার প্রয়োজন, দেশ বাঁচাতে বিজেপিকে হাঁটাবার প্রয়োজন।
দুটোর স্কুলিং কিন্তু আরএসএস ভাগ করে দেবে কোনটা তৃণমূল কোনটা বিজেপি, সংখ্যাগুরু সংখ্যালঘু সব ওদের গল্প কথা। দুজনেই কনস্ট্রাকটিভ কাজ আজ পর্যন্ত কেউ করেনি। কেউ বাংলার ডেভেলপমেন্টের কথা বলছেন না, ভোট ভাগাভাগির কথা বলছেন। যতক্ষণ না ওরা মানুষের ভোট ভাববে, যতক্ষণ সম্প্রদায়ের ভোট ভাববে, ততক্ষণ বিজেপির সাফল্য কোনোদিন আসবে না। তো শোন, সোজা বাংলায় বললে তোল্লাই দেওয়া। কখন দেওয়া হয়? তখনই দেওয়া হয় যখন স্বার্থ জড়িত থাকে। এবার বিজেপি যদি হিন্দুদের তোষণ করে, সেক্ষেত্রেও তো স্বার্থ একমাত্র ভোট ব্যাংক। আবার একই রকমভাবে তৃণমূল যদি মুসলিমদের তোষণ করে, সেটার ক্ষেত্রেও ভোট ব্যাংকের স্বার্থই একমাত্র বর্তমান। মানে ভোট না থাকলে নেতা নেত্রীদের কাছে কারোর দামই নেই। কিন্তু এই তোল্লাই দেওয়ায় আরেকটা জিনিসের জন্ম হয়, জানেন কি সেটা? ফ্র্যাঙ্কেস্টাইন, মেরি শেলির লেখা সেই গল্পের এক চরিত্র। ফ্র্যাঙ্কেস্টাইন আসলে আমাদের সমাজের একটা রূপ। উপন্যাসে এক জার্মান গবেষক মৃত মানুষের মধ্যে প্রাণের সঞ্চার করেছিলেন, তৈরি করেছিলেন এক দানব। পরে সেই দানবই সৃষ্টিকর্তা গবেষকের আত্মীয়, বন্ধু বান্ধব সবাইকে হত্যা করেছিল। এবার সৃষ্টিকর্তা গবেষকের জীবন তছরছ কে করলো তাহলে? তারই হাতের তৈরি ওই দানব ফ্র্যাঙ্কেস্টাইন। রাজনীতিও এই ভোটের স্বার্থে তো একের পর এক ফ্র্যাঙ্কেস্টাইন তৈরি করেই চলেছে। কিন্তু এই ফ্র্যাঙ্কেস্টাইনরা তারা রাজনীতির ক্ষতির আগে কার ক্ষতি করেন? সাধারণ মানুষের। কেন বলছি? চারপাশে তাকান, ঘটনাবলীকে বিশ্লেষণ করুন, এটাই বুঝতে পারবেন। এই ধরুন সিভিক বা ভিলেজ পুলিশ, সিভিক ভলেন্টিয়ার বা ভিলেজ পুলিশ, এদের কথাটা একবার ধরুন। এরা থাকা আশায় কিন্তু বহু কাজ সহজ হয়েছে। বহু জায়গায় দেখবেন যানজট হয় না। এই সিভিক পুলিশ বা ভিলেজের মধ্যেও গ্রামেও বহু ক্ষেত্রে কাজকর্মগুলো খুব সহজে হয়ে যায় এই ভিলেজ পুলিশের জন্য। এগুলো তো একটা দিক, কিন্তু যখনই তার মধ্যে রাজনৈতিক স্বার্থ ঢুকে যায় তখন কি দাঁড়ায়? এই পার্ট টাইমের পুলিশ কারা আসলে? অধিকাংশই তৃণমূলের সমর্থক অথবা তৃণমূল পরিবারের সদস্য। এবার মাথার ওপর দলের হাত আর সঙ্গে অর্ধেক পুলিশের ছাপ, ব্যাস। আর দেখে কি? ধরাকে সড়ক জ্ঞান। এটা ঠিক, সবাই এরকম নন, কিন্তু অভিযোগটা এটা তো বারবার উঠছে। এবং এটাও অভিযোগ যে যতই অভিযোগ বারবার উঠুক, এদেরকে সংযত করা যাচ্ছে না। আসলে সংযত করা হচ্ছে না, কারণ এরাই অর্ধেক পুলিশ, আবার এরাই ভোটের সময় সম্পূর্ণ তৃণমূল। তাই এইভাবেই ফ্র্যাঙ্কেস্টাইন তৈরি হচ্ছে। আর ফ্র্যাঙ্কেস্টাইন তৈরি হলে কি হয় জানেন তো? তৃণমূলেরই মহিলা অঞ্চল সভানেত্রীকে ধর্ষণের চেষ্টা হয়। এটাই তো অভিযোগ। কাঠগড়ায় ভিলেজ পুলিশ কর্মী। এর পরের জিনিসটা আরও ভয়ঙ্কর। সেখানে আবার চাপ দিয়ে অভিযোগ প্রত্যাহার করার চেষ্টা হচ্ছে। এবার চাপ দিচ্ছে কে? তৃণমূলেরই ব্লক সাধারণ সম্পাদক। এটাই তো অভিযোগ। মানে ভাবুন ফ্র্যাঙ্কেস্টাইন তৈরির প্রসেসটা কিভাবে চলছে। এই ফ্র্যাঙ্কেস্টাইনরা কাকে গ্রাস করবে? নিজের সৃষ্টিকর্তাকেই। এক্ষেত্রে তৃণমূল। আজ হোক বা কাল দলের ভাবমূর্তি তো গিলে খেয়ে নেবে এরা, যেভাবে একের পর এক কাণ্ড কারখানা করে চলেছে। নদিয়ার ওই চাপড়া তো একটা উদাহরণ মাত্র। কিন্তু একে কি বিচ্ছিন্ন বা ছোট এটা আর বলা যাচ্ছে? একবার ভেবে দেখুন। যদি আমার জন্য একটুখানি পারো, ও তোমার কাছে ক্ষমা চাইতে গেছে, আমি সঙ্গে করে নিয়ে যাব, একটা বারের জন্য আমার জন্য একটু ক্ষমা করে দিও না। আমার টফিরা, সেদিন রাতে ও কি ঘটনা ঘটেছিল তুমি জানো না। এবার আমাকে তো ও সেদিনকে রেপ করে দিত। এবার সবই হচ্ছে নেশাগ্রস্ত ভাবে হয়ে গেছে, কিন্তু কোনো প্রেসার ইউজ করছি না। বলছি ওটা প্রশাসনের দিকে না দিয়ে আমাদের পানে দেখতে দাও, আমি তোমার হাত পা ছেড়ে দেবো, ওকে যেন দ্বিতীয়বার যেন না করে। হ্যাঁ ভাই, ভয় পাচ্ছে ওই জন্য আমি এই মুহূর্তে আমি সেটা ওই যে টফি ঘোষ তৃণমূল নেতা, আমার অনেক শুধু উনি একা না, আমি অনেক মানে ভীত আছি এই মুহূর্তে। মানে আমি পাচ্ছি না কিছু বলতে। এবং একটা কথা বলতে পারি, সে পার্টির হোক বা পার্টির বাইরে হোক, যে কেউ যদি কোনো অন্যায় করে থাকে তার জন্য আইনের পথে চলে। আমরা তো স্পেসিফিক কেস স্টার্ট করে দিয়েছি অলরেডি।
আর পুলিশ লিগ্যাল প্রসিডিউর সব করেছে, আমরা অন দ্য ওয়ে। আমার কথা যদি তোমার কোনো খারাপ লেগে থাকে বা কোনো রকম খারাপ হয়ে থাকে, তাহলে তুমি যদি আমি ক্ষমা প্রাপ্তি আমাকে ক্ষমা করে দিও, এইটুকুনি ঘটনা। এটা পুরো ভিত্তিহীন অভিযোগ। মনোজিৎ অস্থায়ী চাকরি করত কসবার কলেজেই, আবার চোপড়ার এই অভিযুক্ত সে চাকরি করত জেলারি ভিলেজ পুলিশে। এদের সবার চাকরি পাওয়ার যোগ্যতা কি? তৃণমূল করা। পুলিশের চাকরি হোক বা কলেজ, না লাগছে কোনো স্পেশাল ট্রেনিং, না লাগছে কোনো বিশেষ পড়াশুনো, চাকরিটা দিব্যি হয়ে যাচ্ছে অস্থায়ী। সুতরাং চাকরি হারানোর ভয়টাও নেই, উল্টে দলের ছাপ, ফলে একেবারে অকুত ভয়, বেপরোয়া। ব্যাপারটা এমন জায়গায় গেছে যে যেহেতু তাদেরই লোক, ফলে তৃণমূলকেই এখন সেগুলো সামলাতে হচ্ছে। ভুগছে কে? সেটাও তো তৃণমূল নেতৃত্বই। ফলে সব মিলিয়ে শ্যাম রাখি না কুল রাখি অবস্থা হয়ে গেছে। আগুন নিয়ে খেলা তো, হাতে যে কোনো সময় ছেঁকা লাগবেই। এটা কিন্তু তারা এবার টের পাচ্ছে। কলেজে কলেজে মদ্যপানের আরেকটা ছবি সামনে চলে এসছে। একটা শেষ হতে না হতেই আরেকটা, বুঝতে পারছেন তো? মনে হচ্ছে না ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব সিরিজ দেখছেন, একটার পর একটা এপিসোড, সব টান টান। গতকাল সোনারপুরে মাথা টেপানো দেখেছিলাম, আজ দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজ অডিও ভাইরাল হয়েছে, ভিডিওর পর অডিও। ওটিটি প্ল্যাটফর্মের মতোই ভ্যারিয়েশন আছে আর কি। অডিওতে কলেজে বসে মদ্যপানের অভিযোগ তৃণমূল ছাত্রনেতা দেবার্ক মজুমদারের বিরুদ্ধে। এবার দেবার্ককে বিধায়ক দেবব্রত মজুমদারের ছেলে, বিধায়ক বাবা তার ছেলেকে নেতা বানিয়েছেন। এবার সেই নেতাই বাবার সঙ্গে সঙ্গে দলের নামও ডোবাচ্ছে। মজাটা এখানে, বিধায়ক বাবা হোক বা অস্বস্তিতে পড়া দল, অভিযুক্ত ছাত্রনেতার বিরুদ্ধে অ্যাকশান নিতে পারবে নাকি তাকে বাঁচানোর চেষ্টা করবে? অ্যাকশান নিতে গেলে প্রমাণ হয়ে যাবে যে ছাত্রনেতার কীর্তিটা বাস্তব, যে অভিযোগটা উঠেছে সেটা ঠিক। দলের ইমেজ রক্ষায় যদি শিল্ড দেওয়া হয়, তাতেও তো আরেকটা বিপদ। এখন তো সবাই বুঝতে পারছে এই রক্ষা কবচগুলোই একটার পর একটা মনোজিৎ বানিয়ে চলেছে। সুতরাং এই ক্ষেত্রেও সেরকম কিছু হবে না, গ্যারান্টি আছে। মানে ফ্র্যাঙ্কেস্টাইন তৈরি হতেই থাকবে যদি না এই রক্ষা কবচ দেওয়াটা বন্ধ হয়। তৃণমূল কি বুঝতে পারছে না? বিলক্ষণ বুঝছে, তাই মাঝে মধ্যে ব্যবস্থাও নিচ্ছে। এবার ব্যবস্থাটা কীরকম? হাওড়া নরসিংহ কলেজ ছাত্রদের জৌর হয়রানি করা ওই ছাত্রনেতাকে শোকজ করেছে টিএমসিপি। কখন করলো? যখন TV9 বাংলা খবরটা দেখালো, যখন ভিডিও ভাইরাল হলো। কিন্তু খবর না দেখালে বা ভিডিও না তোলা হলে এই ছাত্রনেতা কী হতো? শোকজ না, অমূল্য সম্পদ। তবে আসল মজা হলো ওই শোকজের বয়ানে। নরসিংহ কলেজের ওই নরাধাম সৌভিক রায়কে শোকজে কি বলা হয়েছে জানেন? বলা হয়েছে সন্তোষজনক উত্তর না পেলে শাস্তি হবে। মানে পড়ুয়াদের জোর করে যৌনাঙ্গ দেখতে চাওয়া ছাত্রনেতা এখনও শাস্তিযোগ্য কিছু করেননি বলে মনে হচ্ছে। কলেজের মধ্যে এরকম ঘৃণ্য কাজ করার পরেও সন্তোষজনক কোনো যুক্তি পড়ে থাকতে পারে? মানে দল এরপরেও সন্তোষজনক কিছু উত্তর আশা করতে পারে? ভাবা যায় না। দেখুন এই বিষয়গুলো দেখলে একটা জিনিসই মনে হয় জানেন তো, কোথাও গিয়ে একটা দ্বিধা কাজ করছে। এবার শাস্তি দিতে গেলেই যদি মনের মধ্যে এত দ্বিধা তৈরি হয়, এত সংকোচ দেখা দেয়, তাহলে দলের ভাবমূর্তি যারা রোজ নিয়ম করে গাদা গাদা আলকাতরা দিয়ে মুছে ফেলার চেষ্টা করছে, তারা থোড়াই শাস্তির ভয় পাবে। আমি কলেজে বসে 2 দিন খেয়েছি, 2 দিন না 3 দিন খেয়েছি। একদিন এখানে, একদিন পিছনে, একদিন ওই 3তলার ঘরে, এই 2তলার ঘরে। 3 দিন তুই আমার সঙ্গে ছিলিস। হ্যাঁ, এবার তোকে যদি কেউ এই বিষয়ে কিছু বলে থাকে, তোকে তো আনতে আমি বলেছিলাম। হ্যাঁ, তোকে যদি এই বিষয়ে কিছু বলে থাকে, তুই আমাকে একবার জানিয়েছিলিস কথাটা যে তুমি আমাকে আনতে বললে, তারপর তোকে আমি ধর প্রথম দিন আনতে বললাম, তুই আনলি, তোকে কেউ কিছু বললো তোর খারাপ লাগলো। আমি তো তোকে বলিনি, অন্য কেউ তোকে বলেছে, তোর খারাপ লেগেছে, তোকে আমি আবার সেকেন্ড দিন আনতে বলেছি,
তুই আমাকে বললি তখন যেতে পারবো আগের দিন আনতে গেছি, বারণ করেছিলাম কলেজে খেলো না। আচ্ছা বারণ করেছি, আমাকে অস্বীকার করছি, কিন্তু আমাকে একবার কি বলেছে তুমি আমাকে আনতে বললে, ওই দাদাটা ওই ছেলেটা আমাকে এই কথাটা বললো, কথা শোনালো। আমাকে এরকমভাবে কালিমালিপ্ত করার প্রচেষ্টা হয় তাহলে বুঝতে হবে কারোর একটা কিছু তৈরি জিনিসে আমি নিশ্চয়ই বাধা দিয়েছিলাম, তাই এখন এই গরম বাজারে আমাকে ফাঁসানোর একটা চেষ্টা, ভুল প্রপোগেন্ডা চালানোর একটা প্রচেষ্টা, এটা যে কারোর গলা হতে পারে যে কেউ একটা আমার নাম করে বলল। কলেজের মধ্যে মদ্যপান করার তো জায়গা না, সমর্থনযোগ্য না, সেটা দল আছে, পুলিশ প্রশাসন আছে, ওই কলেজের প্রশাসন আছে, তারা দেখবে। সিনেমায় যা যা দেখা যায় তাই এখন বাস্তবে দেখছে রাজ্যের মানুষ। বারংবার বলেছি ব্যবস্থা নেওয়ার জন্য, এই যাদের নাম আসছে এদের প্রত্যেকের নামে সংশ্লিষ্ট থানাগুলোতে গেলে দেখা যাবে 20-25টা করে FIR আছে, GD আছে, একটাও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দেখুন কলেজে কলেজে যখন ছাত্রনেতাদের এই অসভ্যতার ছবি, তখন সুন্দরবন মহাবিদ্যালয়ে একটা ফুরফুরে ছবি সামনে এসছে। কাকদ্বীপ কলেজ দিন দুয়েক আগে TV9 বাংলা দেখিয়েছিল কিভাবে কলেজে অস্থায়ী চাকরি পেয়েছিল 7 জন তৃণমূল করা যুবক। এবার আরেকটা কাণ্ড, ওয়েব সিরিজ না বলে আর পারছি না। মাস কয়েক আগে ছাত্র সংসদ ভবনে মালা বদল হয়েছে। ভাবতে পারছেন কলেজের ছাত্র সংসদ ভবনে আজকাল মালা বদল হচ্ছে। কলেজের ছাত্রী ছাদনাতলায় থুরি কলেজের সংসদ ভবনে বিয়ে করেছেন কাকে? এক যুবককে, যিনি কলেজের কেউ নন, কিন্তু পাত্রী যেহেতু কলেজের এবং শাসক দলের সমর্থক, তাই কলেজেই মালা বদল হয়ে গেছে। কলেজ থাকতে আজকাল বেশিরভাগ জায়গাতেই তো আর ওই পড়াশুনোর খুব একটা বদনাম দেয় না লোকজন আর কি। আর তারপর বিভিন্ন জায়গায় তো টিচার নেই, ফলে বুঝতেই পারছেন ফেলে রেখে লাভ কি। কলেজ যখন রয়েছে কি আর ওই বিয়েবাড়ি কাঁড়ি টাকা খরচ করে বুক করতে যায় বলুন তো? পাত্রপাত্রীর অবশ্য দাবি যে বিয়ের পর টোপর পরে তারা কলেজে গেছিলেন। এবার বিয়ের পর টোপর পরে ওই ছাদনাতলার থেকে বাসর ঘরে যায় সবাই। এই দম্পতি ডিরেক্ট কলেজে চলে গেছিলেন, তবে ওটা বাসর ঘর কিনা বলেননি, কিন্তু কলেজের অধ্যক্ষ তিনি যা বলার বলে দিয়েছেন। অধ্যক্ষের সাফ কথা, বিয়ের খবর পেয়ে তিনি বেরিয়ে যেতে বলেছিলেন। তাও ভালো 7 পাকের মাঝপথে বের করতে বলেননি, তাহলে আবার আরেকটা ঝামেলায় পড়ে যেতেন। আমি দীর্ঘদিন ওই কলেজেই ছাত্রীকে প্রেম করতাম, দীর্ঘদিনের প্রেম আমাদের। আর বাইরে বিয়ে করেছি, বিয়ে করার পর বন্ধুবান্ধব বলছে বিয়ে করেছিস আয়, ছবি তুলে 2 মিনিটের জন্য বেরিয়ে গেছি। হয়তো দেখা যাচ্ছে যে মেয়েটাকে নেগেটিভ কিছু দিয়েই হয়তো রাজি করানো হয়েছে, নাহলে কেন ইউনিয়নের রুমে রাতের বেলা বিয়ে হচ্ছে? এটা তো শিক্ষা প্রতিষ্ঠান, অনেক তো মঠ মন্দির আছে। এটা পুরো বিজেপিদের বা বিরোধীদের একটা মিথ্যা অপপ্রচার করা হচ্ছে। হ্যাঁ, এই নিয়ে আমি কোনো মন্তব্য করবো না। এটা আমাকে জানানো, আমি তখন বলেছি যে এরা যেন আগামী দিনে কোনোদিন যেন আমার পারমিশন ছাড়া কলেজ যেন না ওঠে। তারপর থেকে ওই মেয়েটিকে আমি আর কলেজে দেখিও নি। কলেজে মদ্যপান, কলেজে ধর্ষণ অথবা বিয়ে কোনোটাই দল বলেনি, এটা তো নিশ্চিত। অথচ এসবই পরপর হচ্ছে, কারণ দল বলেনি যেরকম এটা ঠিক, তেমনি এই সমস্ত দেবার্ক মনোজিতদের কন্ট্রোলও তো করেনি, কন্ট্রোল করার চেষ্টাটাও করেনি। কারণ কন্ট্রোল করে কোনো দিন রাজনীতির চিড়ে ভেজে না। সামনে 21শে জুলাই, পোস্টার ব্যানার সব রেডি হয়ে গেছে। 21শে জুলাই এই ছাত্র নেতারাই তাদের অনুগামীদের নিয়ে ধর্মতলা যাবেন। তাই নরসিংহ কলেজে ওই যৌন হয়রানির পরেও দলগত শাস্তি দেওয়া হয়নি এখনও, স্রেফ সন্তোষজনক একটা উত্তর চাওয়া হয়েছে। বা তৃণমূলের কেউ আবার ভাবেন যে তাদের পার্টিতেই শোকজটাই কিন্তু শাস্তি। বাস্তবের শাস্তি তো তখনই দেওয়া হবে যখন দলের ভোট ব্যাংকের ক্ষতি হবে। এটা মানে সব কিছু ভোটের ওপর ডিপেন্ড করে, তাই এসব দুর্ঘটনা করতেই থাকবে। মানসিকতাটা সেট হয়ে গেছে এই সিস্টেমে। দল যেরকম ছাত্র নেতাদের অসভ্যতা করতে বলেনি, তেমনি দল 21শে জুলাই সবার জন্য তো চাঁদাও তুলতে বলেনি। চাঁদা হয়তো তুলতে যদি বলেও থাকে, জুলুম তো অন্তত করতে বলেনি, এটা তো নিশ্চিত। কিন্তু তোলা হচ্ছে, নামটা চাঁদা হলেও ওটা কিন্তু আসলে তোলাই। উত্তর 24 পরগনার হাবড়ার এক ব্যবসায়ীর কাছ থেকে 21-এর জন্য চাঁদা চাওয়া হয়েছে। ভালো কথা, কত টাকা আইডিয়া করুন একটু। কী ভাবছেন, 200, 500? না, এখন এরকম মনে হয় না, 1000, 2000? কি বলছেন আপনি? যে এগিয়ে বাংলায় পিছিয়ে রয়েছেন সেটা তাহলে বুঝতে পারছি। মাত্র একজন ব্যবসায়ীর থেকেই নাকি 57,000 টাকা চাঁদা চাওয়া হয়েছে। না 1 টাকা বেশি, না 1 টাকা কম। আর কাহিনিটা এখানেই শেষ হয়নি।
রাজবল্লভপুরের ওই ব্যবসায়ীর অভিযোগ, তিনি অনলাইনে স্থানীয় তৃণমূল নেতাকে 47,000 টাকা দেওয়ার পরেও 10,000 টাকা কম দিয়েছিলেন বলে মার খেতে হয়েছে। থানায় অভিযোগ করেছেন ওই ব্যবসায়ী, এবং তার অভিযোগ যে বিজেপির সমর্থক হওয়ার কারণেই এমন অত্যাচার। কিন্তু কিসের জন্য সে তো পরের কথা, ঘটনাটা যে ঘটেছে এবং এসবই যে দলের ভাবমূর্তিতে কোথাও গিয়ে হলেও আঘাত আনছে, সেটা শাসক দলের নেতারা এড়াতে পারছেন, বলতে পারছেন যে এগুলো করলে আমাদের কিছু এসে যায় না। সবাই তাই জন্যেই এখন সমস্বরে নিন্দে করছেন, কিন্তু ঘটনাগুলো ঘটেই চলেছে। 21 জুলাইয়ের জন্য আমার কাছে 57,000 টাকা চাঁদা চেয়েছেন, 47,000 টাকা ফোনপের মাধ্যমে দেখেন। 11টা 13 সময় দিয়েছি উত্তম কুণ্ডুর নামে। আমার অপরাধ, আমি বিজেপি করি, গাড়ির ব্যবসা করি, তার জন্যই। আজকে 21 জুলাইকে আড়ম্বর করার জন্য, যে 21 জুলাই যে আড়ম্বর হয়, এত আড়ম্বর করে করা হয়, এবার আমরা বুঝতে পারলাম যে কিভাবে এত আড়ম্বর হয়। এটা একটা ব্যবসায়িক গন্ডগোল। এখন যা কিছু হবে সেখানেই তৃণমূলকে জড়াতে হবে, সেই জন্যই তৃণমূল। শহীদ দিবস তো নেই, আর পিকনিক দিবস। দুদিন আগে থেকে টিভিতে দেখবেন কত রকমের মাংস হচ্ছে, কত রকমের ডিম হচ্ছে, কত রকমের মাছ হচ্ছে, তাদের সব সার সরঞ্জাম দেখতে পাবেন। বোতলটা দেখা যায় না, বোতলেরও ছড়াছড়ি থাকে। তো স্বাভাবিকভাবে পিকনিক করতে যাবেই বিভিন্ন জায়গা থেকে, পয়সার দরকার। সবে শুরু হলো, আর অনেক এরকম ঘটনা আসবে। 21 জুলাই নাম করে অনেকে কামিয়ে নেবে, আর এটা একটা বছরে পুজোর মতো করে ইনকাম হয়ে যায়। চাঁদার জুলুম তাহলে কি আবার ফিরে আসছে নাকি? এই চিট ফান্ডগুলো আসার পর থেকে চাঁদার জুলুমের খবর লেখার অভ্যেসটাই চলে গেছিল। এত সহজে লোকজন টাকা পেয়ে যাচ্ছিল, কেউ আর ওই চাঁদা ফাঁদা চাইতো না। চাঁদাবাজির খবর পাচ্ছিলাম বাংলাদেশ থেকে। সেখানে ব্যবসায়ীদের কাছে এইরকম অন্যায় জোর জুলুম করে মৌলবাদী আর বিএনপি নেতারা টাকা জোগাড় করে। তাহলে এখানেও বেড়ালের অভাব নেই, নরম মাটি দেখলেই যাদের নখ সুরসুর করে। তাহলে পুজোয় চাঁদার জুলুমের খবরের অভাব হবে না বলছেন? দেখুন, হাবড়া থানার একটা খবর এর মধ্যে এসছে, জানেন তো? এটা দেখে একটু মনে আশার সঞ্চার হচ্ছে। প্রায় ভুলতে বসে একটা জিনিস আজ ভেজা সকালটা একদম জমিয়ে দিয়েছে, জানেন তো? ধর্মঘট হঠাৎ করে নয়, ঘোষিত কর্মসূচি, কিন্তু রাজ্যবাসী প্রস্তুত ছিলেন না। হঠাৎ করে রাস্তাঘাটে পিকেটিং, রাস্তা বন্ধ, অবরোধ, এই সমস্ত দেখে রাজ্যবাসী কিছুটা অবাকই হয়েছেন। দোকান খুলতে বা গন্তব্যে পৌঁছতে কিছুটা দেরি হওয়া ছাড়া এমনিতে ধর্মঘট খুব যে ছাপ ফেলতে পেরেছে তা তো নয়, বরঞ্চ ফেলেনি বলাটাই স্বাভাবিক। কিন্তু দর্শনীয় এবং ভাবার মতো কয়েকটা দৃশ্য কিন্তু তৈরি হয়ে গেছে। দেশবাসী জানিল না ঠিক কি অভিযোগ, ধর্মঘট হইয়া গেল। কলেজ স্ট্রিট মোড় অবরোধ হচ্ছিল, সেখান থেকে অতর্কিত আক্রমণ করে ছাত্রীদেরকে বেধড়ক মারধর করেছে। আজকে ধর্মঘট, আজকে পথ অবরোধ হবে, চাকা বন্ধ থাকবে, এটাই স্বাভাবিক। কোনো চালচোরের বাচ্চা আমাদেরকে এই অধিকার দেয়নি, কারো বাপের অধিকার দেয় মিছিল করার অধিকার কেড়ে নেওয়ার। আরে আমরা তো মোদির সরকারের নীতির বিরুদ্ধে ধর্মঘট করছি। রাহুল গান্ধী বিহারে নেমেছে, আর মমতা ব্যানার্জি এখানে ধর্মঘট ভাঙতে পুলিশ লালিয়ে দিয়েছে। একই বৃন্তে দুটি ভুল। বলছে আমায় গালাগালি দিচ্ছে, বলে আমার গেটটা বন্ধ, টানছে, মারতে আসছে।
কেন্দ্রীয় সরকারের এই ধর্মঘটকে ভাঙার জন্য আজকে এই রাজ্য সরকার যেভাবে পুলিশ প্রশাসনকে লেলিয়ে দিচ্ছে। কমরেড মাজেদার রহমানের গালে সপাটে চড় মেরে তাকে অ্যারেস্ট করেছে। আমরা কোনোদিন এই ধরনের আচরণ আমরা পুলিশের কোনোদিন দেখিনি। বাস পরিষেবা চালু করতে আরামবাগের খানাকুলে পুলিশ নিয়ে রাস্তায় নামলেন বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ। লোক নেই, কোনো বুথের 4টে লোক নেই, তৃণমূলের সাথে সহযোগিতা নিয়ে ইউনিয়নটা চালায়, ইউনিয়ন থেকে বাসগুলোকে বন্ধ করে রাখা হয়েছে। এই ধর্মঘট থেকে পাওয়া রাজনৈতিক নির্যাসটা কি? রাজ্যবাসী কি জেনেছেন এই ধর্মঘট কিসের প্রতিবাদে, কাদের স্বার্থে? না, নিশ্চিতভাবেই না। শ্রমকোট কি, কিসে তার ক্ষতি, সেটা বোঝানোর জন্য কেউ কোনো প্রচার করেনি, বোঝানোর চেষ্টাই করেননি। আর যদি বলে থাকেন যে হ্যাঁ করেছেন, তাহলে সোজা কথা, সেটা মানুষের কাছে পৌঁছয়নি। আপনি রাস্তাঘাটে যে কোনো লোককে জিজ্ঞেস করে দেখুন কজন জানে। তাহলে মানুষের কাছে পৌঁছলোটা কি? পৌঁছলো যে কেন্দ্রীয় সরকারের কোনো একটা নীতির বিরুদ্ধে ধর্মঘট। আর সেই ধর্মঘটটা রুখতে আরামবাগের বিজেপি বিধায়ক ছাড়া আর কোনো গেরুয়া নেতাকেই পথে নামতে দেখা যায়নি। বিজেপির বিরুদ্ধে ধর্মঘট, লড়াইটা কার হলো? তৃণমূলের সাথে বামেদের। রাজ্য জুড়ে ধর্মঘট সমর্থকদের সাথে লড়াই পুলিশের অথবা তৃণমূল সমর্থকদের। ফলে বামেরাও অভিযোগ করার সুযোগটা পেয়ে গেল, রাজ্যে বিজেপির স্বার্থ রক্ষা করছে আসলে তৃণমূল কংগ্রেস। তৃণমূল পার্টির লোকেরা পার্লামেন্টে এগুলো নিয়ে বলে যে শ্রমিকের স্বার্থ রক্ষা করতে হবে, মমতা ব্যানার্জিও তো বলেন। তাহলে সেই স্বার্থ রক্ষা করার জন্য যখন ধর্মঘটের কথা বলা হচ্ছে, তখন তার বিরোধিতা কেন? এতে পশ্চিমবঙ্গ সরকারের আপত্তিটা কোথায়? তৃণমূল কংগ্রেস, তৃণমূলের সরকার, তৃণমূল দল এবং তাদের পোষিত পুলিশ একটা বড় অংশ নক্কারজনক ভূমিকা ছিল, পরিষ্কার রাজনীতি। পশ্চিমবঙ্গ সরকার বিজেপির দালালি করতে গিয়ে আজকে শ্রমিকের স্বার্থকে তারা জলাঞ্জলি দিয়ে মোদী সরকারের বিরুদ্ধে গোটা দেশব্যাপী সাধারণ ধর্মঘট। মোদীর চেয়ে দিদির দরদ বেশি, নম্বর বাড়াতে হবে তাকে হোম মিনিস্ট্রির কাছে। সেজন্য নির্বিচারে সকাল থেকে ধরপাকড় হয়েছে, হামলা হয়েছে, আক্রমণ হয়েছে। বর্ষিয়ান আমাদের পার্টি কর্মীকে চড় মেরেছে বিনা প্ররোচনায়, শুধু ম্যাচও দেখানোর জন্য। এরা আমরা হরিয়ানায় পুলিশ, মহারাষ্ট্র পুলিশ, দিল্লি পুলিশকে দেখতাম, ইউপি পুলিশকে, এক একজন ম্যাচও হয়, বেশি দিন তারা টেকে না, যেন সিনেমার রিল বানাচ্ছে। কেরলে সিপিএম সরকার, বিজয়ন সরকার সার্কুলার দিচ্ছে ধর্মঘট মানা যাবে না। আর এইখানে সিপিএম এর ছেলেপুলেরা তারা ছবি তোলার জন্য রাস্তায় বাধা সৃষ্টি করছে। এই দ্বিচারিতা কেন? এটার জবাব আগে দিই। যে বামেরা যেভাবে খোলা মনে এখানে তৃণমূল সরকারের সমালোচনা করছে, খোলা মনে সত্যি করতে পারছে কি? মোহাম্মদ সেলিম পিনারাই বিজয়নের নাম শুনেছেন? সিপিএম পোলিট ব্যুরোয় মোহাম্মদ সেলিমের সঙ্গেই তো পিনারাই বিজয়ন বসেন, যিনি কেরালার মুখ্যমন্ত্রী। কেরালা সরকার এই ধর্মঘটে কি করেছে সেটা নিয়ে তো বলার, সেটা যে জায়গাটা সেটা তো কুণাল ঘোষ যা বলার বলে দিলেন। আপনাদের জন্য সহজ করে বুঝিয়ে দিই কী করেছে। সরকারি কর্মচারীদের জন্য ডাইজ নন ঘোষণা করেছে। মানে এটা কি? আমাদের নবান্নে যেরকম ধর্মঘটের জন্য সার্কুলার জারি হয়, অনেকটা সেরকম। আগে থেকে ছুটি নেওয়া থাকলে অন্য কথা, কিন্তু যদি অনুপস্থিত থাকে বা ছুটি নেয় এই দিনটাতে, বন্ধের দিনটাতে, তাহলে বেতন সহ অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে। মানে কর্মজীবনে সার্ভিস রেকর্ডে ছেদ পড়বে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় যে পদক্ষেপ করেছেন, সেই একই পদক্ষেপ তো সিপিআইএমের পিনারাই বিজয়নও করেছেন। তাহলে পিনারাই বিজয়নও কি মোদির স্বার্থ রক্ষাই করলেন নাকি? এই কাজগুলো করেন বলেই তো এখানকার তৃণমূল সরকারকে মোদির স্বার্থ রক্ষা করতে উঠে পড়ে লেগেছে বলে বাম নেতারা দেগে দেন। এবার কি বলবেন? এমনিতেই পিনারাই বিজয়নের সঙ্গে মোদির
সম্পর্ক নিয়ে সিপিআইএমের অন্দরেই কারোর মনে হয়তো সন্দেহ রয়েছে। খোলা মনে কেউই থাকতে পারছেন না আর কি। আন্তর্জাতিক বন্দর উদ্বোধন তো বিজয় মোদিকে দিয়েই করিয়েছিলেন। তাছাড়া সিপিআইএমের নিজেদের মধ্যেই এই ধর্মঘটটির সার্বিক ঐক্য কোথায়, এই প্রশ্নটা তো উঠছে। ধর্মঘট নিয়ে এই ধর্ম সংকট এটা অবশ্য আজকের নয়। বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকাকালীন এটা সবাই বলেছিলেন তার দলও ধর্মঘট ডাকে, এটা তার কাছে অস্বস্তিকর। পরে সেই বক্তব্য তাকে প্রত্যাহার করতে হয়। কিন্তু কর্মসূচি নিয়ে এই ধরনের দ্বিধা দ্বন্দ্ব চিরকালই ছিল, হয়তো থাকবেও। দেখতে হবে সেটা মানুষের কাছে সদর্থকভাবে পৌঁছচ্ছে কিনা। আজকের ধর্মঘট বাম শাসিত কেরালায় প্রভাব ফেলেছে, কিছুটা প্রভাব পড়েছে ওড়িশায়। কিন্তু পশ্চিম ভারতের শিল্পোন্নত রাজ্যগুলো যেখানে শ্রমিকের সংখ্যা বেশি, সেখানে শ্রমিক স্বার্থের এই আন্দোলন তেমন দানাই তো কাটেনি। বিহারে ধর্মঘট বেশ সফল, রাহুল গান্ধী স্বয়ং প্রচারে এসছেন, শুনলেন তো। কিন্তু বিহারের ধর্মঘটটা বিহার ধর্মঘট ছিল, ভোটার তালিকায় বিশেষ সংশোধনীর প্রতিবাদে ধর্মঘট। পাটনায় রাহুল গান্ধী আর তেজস্বী যাদব একই বাসে উঠে সংবিধান বাঁচানোর দাবি তুলেছেন। আর সঙ্গে ছিলেন সিপিআইএমএল-এর দীপঙ্কর ভট্টাচার্য, সিপিআইএমের সাধারণ সম্পাদক এম.এ. বেবি এবং সিপিআই-এর ডি রাজা। আর শ্রম কোডের বিরুদ্ধে সিপিএম কর্মীরা রাস্তায় নামলেন কোথায়? বাংলায়। পুলিশ আর তৃণমূলের সঙ্গে লড়লেন। আর সিপিআইএমের সাধারণ সম্পাদক পাটনায় বিহার সংশোধনী, ওই যে তালিকা সংশোধনী আর কি, নির্বাচনী তালিকা, তার প্রতিবাদ করলেন। তাহলে জোট ধর্মটা কোথায় কীভাবে পালিত হলো, আর দলের ধর্মীয় ধর্ম যেটা, সেটাই বা কে কোথায় কিভাবে পালন করলেন? মানে সোজা বাংলা, বিভ্রান্তি বাড়ছে। 2022 সালে লখনৌয়ে রাহুল গান্ধী আর অখিলেশ যাদবের এরকমই তো রোড শো দেখেছিল দেশ। ধর্মঘটের পাটনায় ভিড় মিটার ছিল না, তবে লখনৌয়ের রাজপথ উপচে পড়েছিল ঘিরে। তারপরেও যোগী সরকার হারেনি। লোকসভা নির্বাচনের পর থেকে পরপর নির্বাচন জিতেছে বিজেপি, আর বিহারে তাদের ধাক্কা দিতেছেন রাহুল গান্ধী। কিন্তু সেখানেও তো ইন্ডিয়া ঐক্য শ্রম কোর্টকে হাতিয়ার করেনি, করেছে ভোটার তালিকা সংশোধনের ইস্যুটা। দেখুন, এক এক জায়গায়, এত বড় একটা দেশের এক এক জায়গায় বিরোধীদের এক একটা ইস্যু থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেটা তো একসঙ্গে হলে, একই জায়গা, একই দল, একই গোষ্ঠী, তারা প্রতিবাদে নামছে এক এক ইস্যু নিয়ে, সেটা তো লোকের কাছে বিভ্রান্তির সৃষ্টি করে। এটা কি ইন্ডিয়া ঐক্যের সমন্বয়ের অভাবটাই প্রকট করে দিচ্ছে না? দেখুন, বিরোধীরা আলাদা আলাদা হয়ে লড়লে বিজেপির পক্ষেও তো তাদের আলাদা আলাদাভাবে মোকাবিলা করাটা অনেক সহজ হয়ে যায়। যারা জোট বেঁধে ধর্মঘট করতে পারে না, তারা আসন সমঝোতা করে জোট বেঁধে লড়বে কি করে বলুন তো? महाराष्ट्र का चुनाव चोरी किया गया था, और जैसे महाराष्ट्र का चुनाव चोरी किया गया था, वैसे ही बिहार का चुनाव चोरी करने की कोशिश की जा रही है। उन्हें पता लग गया कि हमने महाराष्ट्र मॉडल समझ लिया है, इसीलिए वो हम नया बिहार मॉडल लाए हैं। और मैं आपको साफ बताना चाहता हूं कि ये गरीबों का वोट छीनने का तरीका है। पूरा का पूरा इंडिया गठबंधन आपके साथ खड़ा है, और हम ये चोरी कभी नहीं होने देंगे। দেখুন, আজকের দিনটা না, মানে অনেকগুলো রাজনৈতিক কর্মকাণ্ড এবং তার মধ্যে থেকে অদ্ভুত বেশ কিছু রাজনৈতিক মোড় ঘোরানো ব্যাপার স্যাপার দেখতে পেলাম, জানেন তো, খুব ইন্টারেস্টিং। এই একটা তো দেখলেন যে এই ধর্মঘটকে কেন্দ্র করে, একটা সর্বভারতীয় ধর্মঘট, সেটাকে কেন্দ্র করে ইন্ডি জোট, মানে ইন্ডিয়া জোটের নিজেদের মধ্যেই, মানে একই দলের মধ্যেই তাদের ঐক্য নেই, তো ইন্ডিয়া জোটের মধ্যে কী হবে? অথচ সবাই নেমেছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে যতই যাই বলুন, ধর্মঘটের রাজনীতি থেকে তিনি চিরকালই দূরে। ফলে নবান্নে আজ 100% হাজিরা হয়েছে, স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে হাজির ছিলেন। কিন্তু সেইখানেই মানে এই ধর্মঘট বিরোধিতা বা সেটাতে সমর্থন না করা, যেভাবেই দেখুন সেটা যেরকম ছিল, তার থেকে বড় একটা বার্তা ছিল। নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় আজ টাটা সন্সের চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখরনের সঙ্গে বৈঠক করেছেন। কত বড়
তাৎপর্যপূর্ণ ঘটনা ভাবুন, যেদিন শ্রম কোডের বিরুদ্ধে বামেরা রাস্তায় ধর্মঘট করছে সেদিনই সচিবালয়ে এক শিল্পগোষ্ঠীর সঙ্গে বৈঠক করছেন মুখ্যমন্ত্রী। তাও কোন মুখ্যমন্ত্রী? মমতা বন্দ্যোপাধ্যায়, সিঙ্গুর আন্দোলনের মধ্যমণি। বুদ্ধবাবু বলেছিলেন টাটাদের কেশাগ্র স্পর্শ করতে দেবেন না, আর রতন টাটা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কপালে বন্দুক রেখে ট্রিগার টিপে দিলেন। যে টাটা গোষ্ঠীর ন্যানো প্রকল্পে জমি অধিগ্রহণের প্রতিবাদে ওই জাতীয় সড়ক অবরোধ করে দিনের পর দিন আন্দোলন করেছেন, যে টাটা গোষ্ঠীকে আইনের লড়াইয়ে হারিয়ে সিঙ্গুরের জমি ফেরত দিয়েছেন, 1.5 দশক পর সেই টাটা গোষ্ঠীর চেয়ারম্যানের সঙ্গেই নবান্নে বৈঠক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিহাসের কি আশ্চর্য সমাপতন বলুন তো। জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, রতন টাটা আজ কেউ বেঁচে নেই, কিন্তু টাটা গোষ্ঠী তো রয়েছে, টাটা নামটা তো রয়েছে। এবার টাটা এবং মমতা একসঙ্গে উচ্চারণ হলে সবাই চমকাবেন তো বটেই। তবে রাতারাতি অবস্থার বদল করা হলো এরমও তো নয়। এটা তো একটা অনেক দিন ধরেই ওই প্রদীপ জ্বালানোর আগে যেরকম সলতে পাকানোর কাজ থাকে, পর্ব থাকে, ঠিক সেরকম দীর্ঘদিন ধরেই তো এই প্রসেসটা চলছিল। রাজ্যে শিল্প ভাবমূর্তি উজ্জ্বল করার একটা চেষ্টা বহুদিন ধরে চলছে। 2022 সালে শিলিগুড়িতে এক বিজয় সম্মেলনীতে মুখ্যমন্ত্রী কিন্তু দাবি করেছিলেন যে তিনি টাটাদের তাড়াননি। আর সেটা নিয়ে বিতর্ক আছে, বিভিন্নমুখী বক্তব্য আছে, কিন্তু তার তরফ থেকে চেষ্টাটা যে শুরু হয়েছিল, বা সেদিনই হয়তো আজকের এই বৈঠকের সলতে পাকানোর কাজটা শুরু হয়েছিল। কেউ কেউ বাজে কথা বলে বেড়াচ্ছে, আমি টাটাকে তাড়িয়ে দিয়েছি, টাটা চাকরি দিচ্ছে। আরে টাটাকে আমি তাড়াইনি, সিপিএম তাড়িয়েছে। আপনারা লোকের জমি জোর করে দখল করতে গেছিলেন, আমরা জমি ফেরত দিয়েছি। জায়গার তো অভাব নেই, আমি জোর করে কেন জমি নেব? আমরা এত প্রজেক্ট করেছি, কই জোর করতে জমি আমরা নিইনি। এবং আমি পরিষ্কার বলি, আমরা প্রত্যেককে চাই তারা বেঙ্গলে ইনভেস্ট করুক, এবং তারা ইনভেস্ট করে এখানে দরকার হলে অনেক এমপ্লয়মেন্ট তৈরি করুক। 24শে জুন সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় পোস্ট করেছিলেন যে এই নিউ টাউনের সিলিকন ভ্যালিতে সেখানে ক্যাম্পাস তৈরির জন্য টিসিএস টাটা কনসালটেন্সিকে 20 একর জমি দিচ্ছে রাজ্য সরকার, তাতে 25,000 কর্মসংস্থান হবে। আর আজ টাটা সন্সের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠকের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস। এটা মানে বৃত্তটা সম্পূর্ণ হলো। টাটা সন্সের চেয়ারম্যানকে গলায় উত্তরীয় পরিয়ে আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার দেখুন, এই আমন্ত্রণ যদি টাটারা স্বীকার করে, টাটারা যদি বাংলাকে আবার শিল্প গন্তব্য হিসেবে বেছে নেয়, তাহলে সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বিশাল প্রশাসনিক এবং রাজনৈতিক জয় হবে। যে সিঙ্গুর কাটা দিয়ে বাম আর বিজেপি তাকে এবং কংগ্রেস তাকে নিয়মিত বেঁধে সেটা ভোঁতা হয়ে যাবে। এবং মজার ব্যাপার হচ্ছে, বাম এবং বিজেপি কোনো পক্ষই কিন্তু শিল্পায়নের পথে রাজনৈতিক কাটা বেছোতে পারবে না, কারণ টাটাদের বুদ্ধবাবু এনেছিলেন, আর শুভেন্দু অধিকারী বলেছিলেন ক্ষমতা এলে টাটাদের হাতে পায়ে ধরে ফিরিয়ে আনবেন। সেই টাটারা যদি তৃণমূল জমানাতে ফিরে আসে, তাহলে বিজেপি কি বলে রাজ্যবাসীর কাছে ভোট চাইবে? এটা তাদের পক্ষে একটা ধাক্কা বা সমস্যা যদি হয়, তাহলে নিঃসন্দেহে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রাজনৈতিক জয়। আর প্রশাসনিক জয় হচ্ছে রাজ্যে যে মানে শিল্পের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা গেছে, সরকারের সেই দাবিতে একটা নতুন সার্টিফিকেট যোগ হচ্ছে, যে সার্টিফিকেটটায় টাটার ছাপ দেওয়া।